সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি নাসরিন ইসরাত ট্রুপা, হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ, ব্যবস্থাপনা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালোই আছি। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কি সেটা পরে বলছি। আজকে বিএসএস শ্রেণী বিষয় হচ্ছে ব্যবস্থাপনার মৌল বিষয়। আচ্ছা, এখানে আমি শ্রেণী বিবিএস এবং বিএসএস লিখেছি এই জন্য যে আজকে আমার যে আলোচ্য বিষয় সেটা যারা তোমরা বিশেষত ডিগ্রিতে পড়ো তারা এবং অনার্সে যারা পড়ো তাদের মানে বিষয়টা একই, সেই জন্য দুইজনের এটাই লিখেছি। তাছাড়া যারা তোমরা ইন্টারে তোমার দ্বাদশ শ্রেণীতে পড়ো, আজকে আমার এই আলোচনাটা যদি তোমরা শুনো আশা করি তোমরাও উপকৃত হবে, কারণ তোমাদের এই বিষয়টা আছে। আমি আজকে তোমার ডিগ্রিতে তোমার এখানে অধ্যায় 4 দেওয়া আছে, আর অনার্সে তোমার এই চ্যাপ্টারটা তোমার দেওয়া আছে অধ্যায় 7, আর তোমার ইন্টারে তোমার অধ্যায় 4 লেখা। এখানে বিভিন্ন নামে তোমার অধ্যায়টার নামকরণ করা হয়েছে। আমি এখানে তোমার নাম দিয়েছি সংগঠন এবং সংগঠিতকরণ। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি তোমাদের যে আলোচনা করব সেটা হচ্ছে সংগঠনের সংজ্ঞা, সংগঠনের পদক্ষেপ এবং সংগঠনের মূলনীতি। প্রথমত আমি তোমাদের আলোচনা করব সংগঠন কি। আজকে যে আমার আলোচনার বিষয় সেটা একটু তোমাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আর তোমরা, আমি আশা করি তোমরা নিশ্চয়ই বই পড়বে, সামনে বই নিয়ে বসেছ। বইটা যদি তোমরা ঠিক মতন পড়ো তাহলে আমার পড়াটা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমত আমি তোমাদের আলোচনা করছি সংগঠনের সংজ্ঞা। সংগঠন কি? সংগঠন হচ্ছে কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য একদল জনসমষ্টি যে একত্রিত হয় তাকে বলা হয় সংগঠন। সংগঠনটা কি? কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য একদল জনসমষ্টি একত্রিত হওয়াকে সাধারণত সংগঠন বলা হয়। এটা একটা সংক্ষেপে সংজ্ঞা। তোমাদের যারা ডিগ্রিতে পড়ো, ইন্টার, সবার জন্য 1 নাম্বার একটা ছোট প্রশ্ন থাকে, এটা এরকম ছোট একটু লিখলেই হবে। কিন্তু এখানে আমি তোমাদের বলেছি সংগঠনের সংজ্ঞা, সেখানে তোমাদের 4 নাম্বারের তোমার থাকে, সেই জন্য আজকের আলোচনাটা একটু তোমাদের বড় হবে। সংগঠনের সংজ্ঞাটা একটু মনোযোগ দিয়ে শুনবে। ঠিক আছে? আচ্ছা, এখানে প্রথমে বলেছি কি, সংগঠন হচ্ছে কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য একদল জনসমষ্টি একত্রিত হওয়া। ঠিক আছে? আচ্ছা, যখন কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে একদল জনসমষ্টি একত্রিত হয় তখন সভাপতি প্রশ্ন জাগে না যে তারা কেন একত্রিত হয়েছে, তাদের উদ্দেশ্য কি, তারা কে কি করবে, কে তাদের নির্দেশ দিবে বা আদেশ দিবে, তারা কার কাছে জবাবদিহি করবে, এই সমস্ত কিছু ঠিক করাটাই হচ্ছে তোমার সংগঠিতকরণ। ঠিক আছে? কি বলেছি? যে কে কি কাজ করবে, কে নির্দেশ দিবে, কার কাছে জবাবদিহি করবে, এই তোমার সমস্ত কিছু একত্রিত করাটাই হচ্ছে সংগঠিতকরণ। এই জিনিসটা আমি এখন তোমাদেরকে একটু ব্যাপক অর্থে বুঝিয়ে দিচ্ছি। ব্যাপক অর্থে সংগঠন কি? সংগঠন হলো পূর্ব নির্ধারিত লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের কাজ শনাক্তকরণ। একটু মনোযোগ দিয়ে শুনবে, এখানে বেশ কয়েকটা জিনিস আছে। সংগঠনটা কি? পূর্ব নির্ধারিত লক্ষ্য এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ শনাক্তকরণ, কাজের শ্রেণীবিভাগকরণ, দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ এবং প্রতিষ্ঠানের যে বিভিন্ন বিভাগ, ব্যক্তি, উপবিভাগ আছে তাদেরকে সংগঠিত একত্রিত করার একটি প্রক্রিয়াই হচ্ছে তোমার সংগঠন। আমি আবার বলছি, সংগঠন কি? সংগঠন হচ্ছে পূর্ব নির্ধারিত লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের কাজ শনাক্ত করা, কার্যাদি শ্রেণীবিভাগ করা, দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িত করা, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ এবং প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, বিভাগ এবং উপবিভাগের মধ্যে একটি সম্পর্ক নির্ধারণের একটি প্রক্রিয়া হচ্ছে সংগঠন। বুঝেছ? আচ্ছা,
আমি এটা তোমাদের বোঝার জন্য একটু উদাহরণ টানছি, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শুনলেই তোমরা বুঝতে পারবে যে সংগঠনটা কি। তোমরা অনেকেই খেয়াল করেছে আমার মনে হয়, ছোট্ট শিশুরা যখন তোমার যে লেগো সেট চিনো, বিল্ডিং বানায় বা বিভিন্ন গাড়ি টাড়ি অনেক কিছুই তারা বানায়। এই লেগো সেটের তোমার খেলনাটা এমন থাকে, আলাদা আলাদা থাকে, তাই না? এই লেগো সেটের খেলনার প্রত্যেকটা অংশ আলাদা থাকে। এই প্রত্যেকটা অংশ যখন আলাদা থাকে তখন এটা থেকে আমরা কোনো কিছুই অনুমান করতে পারি না। কিন্তু যখন ওরা এই ছোট ছোট এক একটা অংশকে একত্রিত করে বিভিন্ন জিনিস বানায়, যেমন তোমরা খেয়াল করেছো ওরা কি বানায়, ওরা তোমার বাড়ি বানায়, গাড়ি বানায়, বিমান বানায়, অনেক কিছুই বানায়। এই জিনিসগুলি যখন আলাদা থাকে তখন এটা থেকে আমরা কার্যত কিছু অনুমান করতে পারি না। কিন্তু যখন এগুলি একত্রিত করে জোড়া দিয়ে ওরা একটা কিছু বানায়, বাড়ি গাড়ি বানায়, তখন এটা থেকে একটা কিছু অনুমান করা যায়, ঠিক আছে? ঠিক তেমনি সংগঠনের বিভিন্ন যে উপাদান বা বিভিন্ন ব্যক্তি বিভাগ থাকে, এগুলি যখন আলাদা থাকে এগুলি থেকেও আমরা কার্যত কিছুই অনুমান করতে পারি না। আমরা কখন অনুমান করতে পারবো যে সংগঠিত হয়েছে? যখন এই উপাদান বা বিভাগ, ব্যক্তি, উপবিভাগকে যখন একত্রিত করা হবে তখনই একটা সংগঠনের রূপ ধারণ করবে। এই জন্যই আমি তোমাদের বিল্ডিং লেগো সেটের সঙ্গে এই তোমার সংগঠনের উদাহরণটা দিয়ে বুঝিয়ে দিলাম। বুঝেছো নিশ্চয়? আচ্ছা, আমি এখন তোমাদের পরবর্তী আলোচনায় যেতে পারি, তাই না? বুঝেছো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝেছো কিনা আমাকে মোবাইল করে অবশ্যই জানাবে। যদি না বুঝো আমি পরবর্তীতে আবার এই ক্লাসটা নিব। আর এর মাঝখানে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এই চ্যাপ্টারটা তোমার ডিগ্রি এবং অনার্সে তোমার এটাকে আরেকটা অধ্যায় তোমার করা হয়েছে, ঠিক আছে? আর ইন্টারে যারা পড়ো তাদেরকে এই চ্যাপ্টারটাকে একটা চ্যাপ্টার দিয়ে করা হয়েছে। কিন্তু আজকের আলোচনার বিষয় অনেক ব্যাপক, সেই জন্য আমি এই তিনটা বিষয়কে আশা করি পড়ানোর চেষ্টা করব। বাকিগুলি তোমাদের পরবর্তী ইনশাআল্লাহ আরেকদিন ক্লাস নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমার এখানে 2 নাম্বার আলোচনার বিষয় কি লিখেছি? সংগঠনের পদক্ষেপ। কি বলেছি? সংগঠনের পদক্ষেপ। এখন আমার আলোচনার বিষয় হচ্ছে সংগঠনের পদক্ষেপ। এই সংগঠনের পদক্ষেপ আলোচনা করার আগে আমাকে তোমার সংজ্ঞাটা আবার বলতে হবে, কারণ পদক্ষেপটা সব সময় তোমার সংজ্ঞা থেকেই সাধারণত নির্ধারিত হয়, ঠিক আছে? সংজ্ঞাটা ভালো করে জানলে পদক্ষেপ জিনিসটা অবশ্যই জানা যাবে। আর এখানে তোমাদের আরেকটা জিনিস বলছি, পদক্ষেপ জিনিসটা কি? আমরা যে স্টেপ, পদক্ষেপের ইংলিশ হচ্ছে স্টেপ। আমরা যে সিঁড়ি দিয়ে উঠি, সিঁড়ি দিয়ে কি করি? নিচ থেকে উপরে উঠি, তাই না? সেই সিঁড়িটা কেমন থাকে? আমরা যদি একটা সিঁড়ি টপকে যদি আরেকটা সিঁড়িতে যাই তাহলে কি হয়? আমাদের মাঝে মাঝে দেখা যায় যে অনেকেরই পা মুচকে যায়। সেই জন্য আমাদের কি করতে হবে? স্টেপ বাই স্টেপ চলতে হবে। এখানে সেই জন্য তোমার সংগঠনের পদক্ষেপটাও ঠিক আমাদের এখানে 6টা পয়েন্ট দেওয়া আছে। নিচ থেকে আমরা কিন্তু উপর থেকে পড়বো না। কোত্থেকে যাব? সিঁড়িতে আমরা কি উপরে যখন উঠছি কোথায়? নিচ থেকে যাই, তাই না? সেই জন্য এখানে পদক্ষেপটা তোমার নিচ থেকে আমি পয়েন্টগুলি বলবো, ঠিক আছে? উপর থেকে কিন্তু আলোচনা করবো না। উপরে লেখা আছে সংগঠনের পদক্ষেপ, কিন্তু তোমরা খেয়াল করে দেখো নিচে লেখা আছে 1। এই পদক্ষেপ পড়ানোর আগে আমি সংজ্ঞাটা আরেকবার বলে দিচ্ছি, তোমাদের মনে করে দিচ্ছি। সংগঠনের পদক্ষেপটা সংজ্ঞা কি? পূর্ব নির্ধারিত লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য কার্যাদি শনাক্তকরণ, কার্যাদি শ্রেণীবিভাগ, দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, দায়িত্ব কর্তৃত্ব বন্টন এবং সম্পর্ক নির্ধারণ, ঠিক আছে? এই হচ্ছে সংগঠন। এখানে আমি 6টা পয়েন্ট দিয়েছি, আরেকটা পয়েন্ট তোমাদের সংজ্ঞায় বলি নাই, কিন্তু আলোচনার সময় বলবো। এখন তোমরা একটু মনোযোগ দিয়ে পয়েন্টগুলি শোনো। প্রথমত কি লেখা আছে? 1 নাম্বার, কার্যাদি শনাক্তকরণ। কার্যাদি শনাক্তকরণ কি? সংগঠনের প্রথম এবং প্রধান পদক্ষেপ হচ্ছে কার্যাদি শনাক্তকরণ। অর্থাৎ আমি যে উদ্দেশ্য নিয়ে সংগঠনটা পরিচালনা করব, কি কি কাজ করব, সেটা আগে আমাকে শনাক্ত করতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের উদ্দেশ্যকে সামনে রেখে সংগঠনকে তোমার পরিচালনা করাটাই হচ্ছে সংগঠনের
উদ্দেশ্য নির্ধারণ। বুঝেছ? তাহলে আমার প্রথমে কি করতে হবে, আমি কি কি কাজ করব সেটা আগে আমার নির্ধারণ করতে হবে। আমার যদি কাজ কি করব সেটা যদি জানা না থাকে তাহলে তো আমি তোমার কাজই করতে পারবো না। তাহলে আমার প্রথম কি করতে হবে, কার্যাদি শনাক্তকরণ। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বলছি, প্রতিষ্ঠানটা যদি তোমার উৎপাদন ধর্মী হয়, উৎপাদন ধর্মী মানে কি, যদি প্রতিষ্ঠানটা তোমার পণ্য উৎপাদন করে তাহলে তার উদ্দেশ্য অবশ্যই একরকম, আবার যদি সেটা অন্যরকম প্রতিষ্ঠান হয় তার উদ্দেশ্য হবে অন্যরকম। আমি এখানে উৎপাদন ধর্মী প্রতিষ্ঠানের কথা বলছি। যদি প্রতিষ্ঠানটা উৎপাদন ধর্মী প্রতিষ্ঠান হয় তাহলে উদ্দেশ্য মানে কি কি কাজ করব সেটা শনাক্তকরণ করেই আমার এগিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি বলেছি, কার্যাদি শনাক্তকরণ। বুঝেছ? আচ্ছা, এখন আমি তোমাদের 2 নাম্বার পয়েন্টে যেতে পারি, তাই না? 2 নাম্বার পয়েন্টে কি বলেছি, কার্য বিভাগীয়করণ। কার্য বিভাগীয়করণ হচ্ছে সংগঠনের 2 নাম্বার পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ কি, কার্যাদি বিভাগীয়করণ। প্রথমত বলেছি কার্যাদি শনাক্তকরণ 1 নাম্বার। তাহলে যখন একটা কার্যকর সংগঠন গড়ে তোলা হবে তখন প্রতিষ্ঠানের কার্য শনাক্ত করে কি কি কাজ করতে হবে তার প্রকৃতি নির্ধারণ করে কাজকে বিভিন্ন ভাগে ভাগ করাকে বলা হয় কার্যাদি বিভক্তকরণ বা বিভাগীয়করণ। কি বলেছি, কার্য বিভাগীয়করণ কি, প্রতিষ্ঠানে কি কি কাজ করব তা শনাক্ত করে তোমার কাজকে বিভিন্ন ভাগে ভাগ করাটাই হচ্ছে কার্যাদি বিভক্তকরণ। এখানে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করো কাজল, ঠিক আছে? কাজলকে যদি তোমার একটা তোমার পাড়ার বা এলাকার একটা উন্নয়নের জন্য ক্লাব সংগঠনের দায়িত্ব দেওয়া হয়, তাহলে কাজলের প্রথম কাজটা কি, কাজলের প্রথম কাজই হবে প্রতিষ্ঠানের জন্য কি কি কাজ করতে হবে তা নির্ধারণ করা। কাজ নির্ধারণ করার পরে তারপরে করতে হবে কাজগুলোকে প্রধান প্রধান কতগুলো ভাগে ভাগ করা, তারপর তোমার কার্য পরিচালনা করা। কি করতে হবে, প্রথমে তোমার কাজ কি কাজ করব, কি কি কাজ করব সেটা ঠিক করা, তারপর তোমার কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে কার্য বিভাগীয়করণ। এখানে যেহেতু আমি তোমার একটা এলাকার ক্লাবের কথা বলেছি, তাহলে ক্লাবটাকে তোমার সংগঠিত করতে যে কাজলকে কি করতে হবে, কাজলকে প্রথমত তোমার কাজ শনাক্ত করে কাজকে বিভিন্ন ভাগে ভাগ করতে হবে, যেমন অফিস বিভাগ, ক্রিয়া বিভাগ, সংস্কৃতি বিভাগ। তাহলে কাজ ভাগ হয়ে গেল না? কাজটাকে কেমন করে ভাগ করলো, 1 নাম্বার অফিস বিভাগ, ক্রিয়া বিভাগ এবং সংস্কৃতি বিভাগ। এই হচ্ছে তোমার কার্য বিভাগীকরণ। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমার বলা হয়েছে কি, দায়িত্ব এবং কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। দায়িত্ব এবং কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ জিনিসটা কি, প্রতিষ্ঠানের যে আমরা প্রথম কি করলাম, প্রথম পদক্ষেপটা ছিল কার্যাদি শনাক্তকরণ, তারপরে বলেছি কার্যাদি বিভাগীয়করণ। একটা কার্যকর সংগঠন প্রতিষ্ঠার ক্ষেত্রে কার্যাদি শনাক্তকরণ করে কাজকে প্রধান প্রধান কয়েকটি বিভাগে ভাগ করে তারপর কি করতে হবে, প্রত্যেক বিভাগে যারা ব্যক্তি বিভাগ বা উপবিভাগ আছে প্রত্যেকের দায়িত্ব এবং কর্তৃত্ব তোমার সীমা নির্দিষ্ট করে দেওয়া। কি করা, প্রত্যেকের দায়িত্ব এবং কর্তৃত্বের সীমা নির্দিষ্ট করাকে বলা হয় দায়িত্ব এবং কর্তৃত্বের সংজ্ঞায়িতকরণ। এখানে আমি আবার তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। মনে করো একটা প্রতিষ্ঠানে উৎপাদন বিভাগ এবং ক্রয় বিভাগ পাশাপাশি আছে। ঠিক আছে? কি বলেছি, উৎপাদন এবং ক্রয় বিভাগ পাশাপাশি। এখন মনে করো উৎপাদন বিভাগ এবং ক্রয় বিভাগের দায়িত্ব কি সেটা যদি নির্ধারণ করে না দেওয়া হয় তাহলে কি হবে, 2 বিভাগের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব থেকে যাবে। কেন, প্রতিষ্ঠানে উৎপাদন করতে গেলে অবশ্যই কাঁচামাল সংগ্রহ করতে হয়। এখন যদি কাঁচামাল উৎপাদন বিভাগ সংগ্রহ করবে না ক্রয় বিভাগ সংগ্রহ করবে, এটা যদি নির্দিষ্ট করে দেওয়া না হয় তাহলে দেখা যাবে যে 2 বিভাগের মধ্যেই একটা সবসময় তোমার রেষারেষি থেকে যাবে বা দ্বন্দ্ব থেকে যাবে।
এই জন্যই কি করতে হবে, প্রত্যেক বিভাগের বা ব্যক্তির বা উপবিভাগের দায়িত্ব এবং কর্তব্য কি করতে হবে, সীমা নির্দিষ্ট করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আর এই দ্বন্দ্ব থাকবে না, একজন আরেকজনের উপরে আর দোষ চাপাবে না, ফাঁকিবাজির প্রবণতাও হ্রাস করা যাবে। বুঝেছো নিশ্চয় কেন দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িত করা হলো? আচ্ছা, এখন আমি তোমাদের 4 নাম্বার পয়েন্টে যাই। 4 নাম্বার পয়েন্টে কি বলেছে, উপায় উপকরণ সংগ্রহ। প্রতিষ্ঠানের উপায় উপকরণ সংগ্রহ কি, প্রতিষ্ঠানকে যখন বিভিন্ন বিভাগ এবং উপবিভাগে ভাগ করা হয় তখন তোমার জনশক্তি এবং তোমার বস্তুগত উপকরণ সংগ্রহের প্রয়োজন পড়ে। কি বলেছি, প্রতিষ্ঠানকে যখন বিভিন্ন বিভাগ এবং উপবিভাগে ভাগ করা হয় তখন তাদের জন্য স্বভাবতই কি হয়, তোমার বস্তুগত এবং মানবীয় উপকরণের প্রয়োজন পড়ে। এখন তোমরা বলতে পারো যে ম্যাডাম বস্তুগত বা মানবীয় উপকরণ কি? আমার মনে হয় তোমাদের মনে আছে আমাদের প্রথম অধ্যায়ে তোমরা 6M পড়েছিলে, তাই না? 6M কি, ব্যবস্থাপনার 6M। আচ্ছা, এখানে ব্যবস্থাপনার যে তোমার উপকরণ সেখানে 2টা ভাগে ভাগ করেছে, একটাকে বলেছে মানবীয় উপকরণ আর একটাকে বলেছে বস্তুগত উপকরণ। মানবীয় উপকরণ বলতে এখানে মানুষ বা জনশক্তিকে বুঝিয়েছে। কাকে বলেছে? মানুষ বা জনশক্তি, যাকে ইংরেজিতে বলা হয় মেন। ঠিক আছে, আর বাকি যে বস্তুগত উপকরণ আছে 5টা, 6M এর মধ্যে একটা বললাম মেন, আরো 5টা রয়ে গেছে। সেই 5টার মধ্যে কি, 1 নাম্বার হচ্ছে মেশিন, 2 নাম্বার ম্যাটেরিয়ালস, 3 নাম্বার মার্কেট, 4 নাম্বার মানি, 5 নাম্বার মেথড। কি বলেছি, মেশিন, মেশিন মানে যন্ত্রপাতি, ম্যাটেরিয়ালস মানে মালামাল, মার্কেট মানে বাজার, মানি মানে টাকা, এবং মেথড মানে পদ্ধতি, মানে কোন পদ্ধতিতে প্রতিষ্ঠানটাকে গড়ে তোলা হবে। এই হচ্ছে তোমার উপায় উপকরণ। তাহলে একটি প্রতিষ্ঠান বা সংগঠন, কার্যকর সংগঠন গড়ে তোলার জন্য বিভিন্ন মানবীয় এবং বস্তুগত উপায় উপকরণের প্রয়োজন হয়। এই মানবীয় এবং বস্তুগত উপায় উপকরণ যদি আমরা তোমার সঠিকভাবে সংগ্রহ করতে পারি তাহলে কি হবে, প্রতিষ্ঠানের পরবর্তী কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হবে, তাই না? বুঝেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে কি বলেছি, দায়িত্ব এবং কর্তৃত্ব অর্পণ। কি বলেছি, দায়িত্ব এবং কর্তৃত্ব অর্পণ। প্রথম পদক্ষেপটা ছিল কার্যাদি শনাক্তকরণ, 2 নাম্বার ছিল কার্য বিভাগীকরণ, 3 নাম্বার দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, তাই না? 5 নাম্বারে আবার বলতেছি দায়িত্ব কর্তৃত্ব অর্পণ। ওখানে আমরা বলেছিলাম কে কি কাজ করবে তার কার্যের সীমা নির্দিষ্ট করা, আর এখানে বলতেছি দায়িত্ব কর্তৃত্ব অর্পণ, মানে প্রতিষ্ঠানের কার্যকর সংগঠন গড়ে তোলার জন্য যে বিভাগ উপবিভাগ তোমার তৈরি করা হয় সেখানে প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য নির্দিষ্ট করে বুঝিয়ে দিতে হবে। কি করতে হবে, দায়িত্ব এবং কর্তব্য বুঝিয়ে দিতে হবে। প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য যদি বুঝিয়ে দেওয়া থাকে তাহলে তাদেরকে জবাবদিহি করতে সহজ হয়। মানে কি, তাদেরকে যে দায়িত্ব এবং কর্তব্য দেয়া হলো তারা যদি সঠিকভাবে পালন না করে তাহলে যে ঊর্ধ্বতন আছে উনি তাদেরকে তোমার বলতে পারে কেন কাজটা হয়নি, তখন তারা কি করে, পাল্টা উত্তর দেয়। উত্তর দেওয়াটা হচ্ছে জবাবদিহিকরণ। তাহলে সেই জন্য কি করতে হবে, জবাবদিহিকরণ নিশ্চিত করার জন্য কি করতে হবে, দায়িত্ব এবং কর্তব্য অবশ্যই কর্তৃত্ব, দায়িত্ব এবং কর্তৃত্ব অর্পণ করতে হবে, মানে তাদেরকে বুঝিয়ে দিতে হবে কার কি দায়িত্ব এবং কর্তৃত্ব। দায়িত্ব এবং কর্তৃত্ব যদি অর্পণ করা হয় তাহলে সংগঠন সুষ্ঠুভাবে সম্পাদন করা যায়। ঠিক আছে, পরবর্তী আলোচনা কি, পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। এখানে কি বলেছি, পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। 6 নাম্বার পদক্ষেপ কি, কার্যকর সংগঠনের 6 নাম্বার পয়েন্ট হচ্ছে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। আমি তোমাদের বারবারই বলতেছি যে সংগঠন করতে হলে সংগঠনের কাজকে কি করতে হবে, বিভিন্ন ব্যক্তি বিভাগ এবং উপবিভাগের মধ্যে তোমার ভাগ করা হয়। এই যে বিভিন্ন ব্যক্তি বিভাগ এবং উপবিভাগে ভাগ করা হলো তাদের মধ্যে একটা কি করতে হবে, একটা উপর থেকে নিচ পর্যন্ত একটা সম্পর্ক নির্ধারণ করে দিতে হবে।
প্রতিষ্ঠানের উপরে কে থাকে? ঊর্ধ্বতন। ঊর্ধ্বতনকে কি বলা হয়? বস। তারপরে থাকে তোমার অধস্তন বা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কর্মী বাহিনী থাকে, তাই না? তাহলে এই যে তোমার উপর থেকে নিচ পর্যন্ত যে তোমার বিভিন্ন তোমার নির্বাহী বা অধস্তন থাকে, তাদের মধ্যে একটি সম্পর্ক নির্ধারণ করে দিতে হবে। যদি সম্পর্ক নির্ধারণ করা থাকে তাহলে কার কি তোমার দায়িত্ব কর্তব্য এবং প্রত্যেকেই সেটা ঠিক মতন জানতে পারে। আদেশ দেয় কে? উপরে বস, তাই না? সেই তোমার আদেশটা পর্যায়ক্রমে নিচের দিকে নেমে আসে, ঠিক আছে? এভাবে এই সম্পর্কের মাধ্যমে তোমার উপর থেকে নিচ পর্যন্ত একটি চেইন অফ কমান্ড গড়ে ওঠে। এর ফলে তোমার ঊর্ধ্বতন তার দায়িত্ব বা প্রতিষ্ঠানে কোথায় কি হচ্ছে সেটা তোমার ঠিক মতন সম্পাদন করতে পারে। আমি কি তোমাদেরকে পদক্ষেপটা বোঝাতে পারলাম? আমি আশা করব তোমরা বাসায় সবাই বইটা খুলে অবশ্যই পড়বে, তাহলেই আমার এই আলোচনাটা সার্থক হবে। আমি পরবর্তীতে তোমাদের বুঝাবো সংগঠনের মূলনীতি, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, এখন আমার আলোচনার বিষয় কি? সংগঠনের মূলনীতি। কি বলেছি? সংগঠনের মূলনীতি। এখন তোমার মূলনীতি জানতে হলে নীতি কি এটা অবশ্যই জানতে হবে। নীতি কি? নীতি হচ্ছে তোমার দীর্ঘদিন কাজ করার মধ্য দিয়ে সত্য বলে প্রতিষ্ঠিত কিছু নিয়মকে বলা হয় নীতি। অর্থাৎ দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে সত্য বলে প্রতিষ্ঠিত কার্যকে বলা হয় তোমার নীতি, যা পালন করা আমরা মনে করি কর্তব্য। যেমন এখানে একটু উদাহরণ দিই। মনে করো আমরা যে খাবার খাই, সেই খাবারটা কি করি? আমরা শুয়ে বসে দাঁড়িয়ে বিভিন্নভাবে খেতে পারি, কিন্তু আমরা যারা মানুষ তারা মনে করি যে শুয়ে বা দাঁড়িয়ে খাওয়ার চাইতে বসে খাওয়াটাই উত্তম, তাই না? এটাই হচ্ছে আমাদের নীতি। অর্থাৎ মানুষ কাজ করতে করতে যেটাকে পালনীয় কর্তব্য মনে করে সেটাই হচ্ছে নীতি। ঠিক সংগঠনের তোমার কিছু নীতি আছে। প্রথমটা কি? 1 নম্বর হচ্ছে তোমার লক্ষ্যের নীতি। 1 নম্বরটা কি? লক্ষ্যের নীতি। লক্ষ্য কি? পরিকল্পনার অভিপ্রেত ফলকে বলা হয় লক্ষ্য। কি বলেছি? পরিকল্পনা অভিপ্রেত ফলকে বলা হয় লক্ষ্য। প্রতিষ্ঠানের লক্ষ্য সামনে রেখে সংগঠনকে তোমার ঠিক করাটাই হচ্ছে লক্ষ্যের নীতি। কি বলেছি? যে প্রতিষ্ঠানের লক্ষ্য সামনে রেখে সংগঠন গড়ে তোলাকেই বলা হয় লক্ষ্যের নীতি। অর্থাৎ প্রত্যেকটা সংগঠনেরই একটা লক্ষ্য থাকতে হবে, সেই লক্ষ্য নির্ধারণ করে বা টার্গেট করে সেভাবে এগিয়ে যেতে হবে। যদি প্রতিষ্ঠানের তোমার লক্ষ্য থাকে যে বছরে 25% উৎপাদন বৃদ্ধি করা হবে, সেটাই হচ্ছে লক্ষ্য। এই লক্ষ্যটাকে সামনে রেখে তোমার প্রত্যেকটা বিভাগ ব্যক্তিকে এগিয়ে নিতে হবে। এই হচ্ছে লক্ষ্যের নীতি। 2 নাম্বার বলেছি কি? তোমার দক্ষতার নীতি। দক্ষতার নীতি কি? কম শক্তি এবং উপায় উপকরণ ব্যবহার করে লক্ষ্য অর্জনের নীতি হচ্ছে দক্ষতার নীতি। কি বলেছি? কম শক্তি এবং উপায় উপকরণের আগে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তাহলে কম শক্তি এবং উপায় উপকরণ ব্যবহার করে তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোই হচ্ছে দক্ষতার নীতি। কার্যকর সংগঠন প্রতিষ্ঠায় তোমার কি করতে হবে? তোমার প্রত্যেক ব্যক্তি, বিভাগ এবং উপবিভাগকে নিয়েই দক্ষতার সাথে কাজকে এগিয়ে যেতে হবে। এই হচ্ছে তোমার বা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। তারপর হচ্ছে তোমার 3 নাম্বার বলেছে শ্রম বিভাজনের নীতি। শ্রম বিভাজনের নীতি কি? প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ করে কার্যাদি শনাক্ত করে কাজের প্রকৃতি অনুযায়ী কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা বলা হয় তোমার শ্রম বিভাজন। শ্রম বিভাজন কি? প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ করে কি কি কাজ করতে হবে সেই অনুযায়ী কাজকে বিভিন্ন ভাগে ভাগ করাটাই হচ্ছে তোমার শ্রম বিভাজন নীতি। আচ্ছা, তারপরে 4 নাম্বার পয়েন্টটা কি? কাম্য পরিসরের নীতি। এটা একটু মনোযোগ দিয়ে শুনবে, এটা তোমাদের শর্ট কোশ্চেন আসে। কাম্য পরিসরের নীতি কি? একজন প্রতিষ্ঠানের উপরে কে থাকে? বস বা নির্বাহী বা ব্যবস্থাপক বলা হয়। একজন নির্বাহীর
সরাসরি তত্ত্বাবধানে কাম্য সংখ্যক জনসংখ্যা নির্ধারণ করে দেওয়াকে বলা হয় কাম্য পরিসরের নীতি। কি? একজন নির্বাহী বা ব্যবস্থাপকের সরাসরি তত্ত্বাবধানে কাম্য সংখ্যক জনসংখ্যা নির্ধারণ বা অধস্তন নির্ধারণ করে দেওয়াকে বলা হয় কাম্য পরিসরের নীতি। অর্থাৎ একজন নির্বাহীর তোমার অধীনে এমন সংখ্যক অধস্তন নিয়োগ দিতে হবে যা সে যেন সেই তার অধস্তনের কাজ সরাসরি তত্ত্বাবধান করতে পারে। এই সংখ্যা যদি তোমার বেশি হয় তাহলে তোমার নির্বাহীর পক্ষে কাজ ভালোভাবে সম্পাদন করা সম্ভব হয় না। সে কি হয়, তোমার কার্যে ভারাক্রান্ত হয়ে যায়, মানে কাজ বেশি হয়ে যায় তার। আবার যদি এই সংখ্যা যদি তোমার অধীনস্থ কর্মচারী সংখ্যা নির্বাহীর অধীনে কম হয় তাহলে সে তোমার অতিরিক্ত তোমার কর্মীদের কাজ তত্ত্বাবধান করে, যা কর্মীদের বিরক্তির উদ্রেক করে, কর্মীরা তার সেটা পছন্দ করে না। সেজন্য কি করতে হবে, এমন সংখ্যক নির্বাহীর অধীনে এমন সংখ্যক অধস্তন নিয়োগ দিতে হবে যেন কাজ সে সরাসরি তাদের কাজ তত্ত্বাবধান করতে পারে। এই হচ্ছে তোমার কাম্য পরিসরের নীতি। এটা একটু মনোযোগ দিয়ে শোনো, এটা খুবই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। জোড়া মই শিকল, তোমরা আবার বলতে পারো যে জোড়া মই শিকল আবার কি? জোড়া মই শিকলের নীতি কি? প্রতিষ্ঠানের উপর হতে নিচ পর্যন্ত বিভিন্ন ব্যক্তি, বিভাগ এবং উপবিভাগকে একটি শিকলের মাধ্যমে তোমার একত্রিত করাকে বলা হয় জোড়াময় শিকল। তোমরা সবাই আমার মনে হয় শিকল এবং মই দেখেছো। শিকল কি? একটার সঙ্গে একটা জোড়া দেওয়া থাকে। মইয়ের কেমন? মইয়েরও দুই দিকে দুইটা বাঁশ বা বিভিন্ন আজকাল বিভিন্ন উপকরণ দিয়ে তোমার মই তৈরি করা হয়। সেই মইয়ের মধ্যে দুই দিকে দুইটা সাপোর্ট থাকে, সেটা দিয়ে তোমার যে তোমার স্টেপস থাকে এগুলিকে সংযুক্ত করা হয়। এই জন্য তোমার কি তুলনা করা হয়েছে কি? জোড়া মই শিকলের নীতি। এই শিকলের মাধ্যমে তোমার প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত যারা কাজ করে তাদের সবাইকে এই শিকলের মাধ্যমে সংযুক্ত করা হয়। এই তোমার কেউ যেন এই শিকলের বাহিরে যেতে না পারে সেই ব্যবস্থাটা করার জন্য এই নাম দেওয়া আছে জোড়াময় শিকলের নীতি। এই শিকলের বাহিরে যদি কোনো তোমার অধস্তন বা কেউ যদি চলে যায় সেটা যেন তার জন্য মঙ্গলজনক হয় না, প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক হয় না, কারণ সে ব্যক্তি তখন স্বেচ্ছাচারী হয়ে যায় এবং তাকে নিয়ন্ত্রণ করাও নির্বাহীর পক্ষে কষ্টকর হয়ে দাঁড়ায়। এই জন্য সবাইকে কি করতে হবে? একই শিকলের অধীনে থাকতে হবে। এই জন্য নাম দেওয়া হয়েছে কি? জোড়া মই শিকলের নীতি। পরবর্তীতে কি বলেছি? দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি। আচ্ছা, এখানে দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি কি? দায়িত্ব হচ্ছে অবশ্য পালনীয় কর্তব্য, মানে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমাকে অবশ্যই সুষ্ঠুভাবে পালন করতে হবে, এটা আমার কর্তব্য। বুঝতে পেরেছ? দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি। প্রত্যেক ব্যক্তি, বিভাগ এবং উপবিভাগকে কি করতে হবে? দায়িত্ব নির্দিষ্ট করে দিতে হবে। দায়িত্ব যদি নির্দিষ্ট করা থাকে তাহলে কি হবে? কেউ একজন আরেকজনের উপর দোষ চাপাতে পারবে না। এই জন্য তোমার প্রত্যেককে দায়িত্ব নির্দিষ্ট করে দিতে হবে। তারপরে কি বলেছি? তোমার কর্তৃত্ব এবং দায়িত্বের সমতার নীতি। কর্তৃত্ব, কর্তৃত্ব কি? কর্তৃত্ব হচ্ছে আদেশ দানের অধিকার। কর্তৃত্ব কি? আদেশ দানের অধিকার বা ক্ষমতা। তোমার আদেশ কে দেয়? উপরে যে বস থাকে উনি দেন, তাই না? এখানে বলা হয়েছে কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে সমতা। কর্তৃত্ব তোমাদের বললাম যে কর্তৃত্ব হচ্ছে আদেশ দানের ক্ষমতা, দায়িত্ব হচ্ছে অবশ্য পালনীয় কর্তব্য, যেটা সেটা হচ্ছে তোমার দায়িত্ব। তাহলে দায়িত্ব এবং কর্তৃত্বের মধ্যে অবশ্যই সমতা বিধান করতে হবে। কেন? কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে যদি সমতা না থাকে, কর্তৃত্ব যদি বেশি থাকে তাহলে নির্বাহী সে তোমার কি হয়, তার দায়িত্ব যখন বেশি থাকে তখন সে স্বেচ্ছাচারীর মতন হয়ে যায়, স্বেচ্ছাচারী যা খুশি তাই করে। ঠিক আছে? আর যদি তোমার দায়িত্ব তোমার তোমার বেশি থাকে কিন্তু কর্তৃত্ব কম থাকে তখন যে যার দায়িত্ব বেশি কর্তৃত্ব কম, স্বাভাবিক তার মনটা তখন কি হয়? খারাপ থাকে। সারাদিন কাজ করলাম কিন্তু দায়িত্ব কর্তৃত্ব ক্ষমতা প্রয়োগ করার মতন আমার অধিকার নাই,
তাহলে কি করতে হবে? দায়িত্ব এবং কর্তৃত্বের মধ্যে সমতা বিধান করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমার 8 নাম্বার পয়েন্টটা এখানে রেখেছি, তোমার আদেশের ঐক্যের নীতি। আদেশের ঐক্যের নীতি এটা মানে কি? একজন অধস্তন, আমি তোমাদের এর আগেও বলেছি, অধস্তন হচ্ছে তোমার, ঊর্ধ্বতন হচ্ছে যে বস, আর অধস্তন হচ্ছে সাবঅর্ডিনেট। মানে উপরে যে বস থাকে তার আন্ডারে যারা থাকে তারা হচ্ছে অধস্তন। অধস্তনের তোমার আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি। বস থাকবে কয়জন? একজন। একজন অধস্তনের ঊর্ধ্বতন বা বস থাকবে একজন মাত্র ব্যক্তি। এটা নির্ধারণ করাকে বলা হয় আদেশের ঐক্যের নীতি। অর্থাৎ একজন অধস্তন একজন বসের কাছ থেকেই সে আদেশ লাভ করবে বা নির্দেশ লাভ করবে। সেই অনুযায়ী সে তার কাজের জন্য সেই বসের কাছে জবাবদিহি করবে। মনে করো একটা প্রতিষ্ঠানে তোমার 6 জন ফোরম্যান আছে। এই 6 জন ফোরম্যান ক নামক একজন তোমার সুপারভাইজারের অধীনে কাজ করে। তাহলে এই তোমার 6 জন তোমার যে তোমার ফোরম্যান আছে তারা ক নামক যে তোমার সুপারভাইজার আছে তার কাছে তারা তাদের কাজের জন্য জবাবদিহি করবে। ঠিক আছে? এখন এখানে যদি এই 6 জন ফোরম্যানের জন্য যদি 2 জন তোমার সুপারভাইজার থাকে তাহলে তাদের পক্ষে কিন্তু সুষ্ঠুভাবে কাজ করা সম্ভব না। দেখা যায় যে অনেক সময় 2 জনই তোমার বস একসঙ্গে কি করে আদেশ দিল, তখন একজন কর্মীর পক্ষে স্বভাবত 2 জনের আদেশ একসাথে পালন করা সম্ভব না। সম্ভব? একজন মনে করে ডাক দিল, এইদিকে আসো, আমার কাজটা করে দিয়ে যাও। তখন তার কাছে গেল, দেখা গেল যে ওনার কাজটা করতে করতে একটু যাওয়ার পরে প্রথম বস ডাক দিলেন, বলে এইদিকে আসো, আমার কাজটা করো। মানে এখানে আমরা নাম আর উল্লেখ করলাম না, এরকম মনে করো একজনকে বলা হলো। তখন সেই তোমার যে অধস্তন তার পক্ষে কিন্তু তার 2 জন বসের আদেশ একসাথে পালন করা সম্ভব হয় না। তখন কি হয়? কার্যক্ষেত্রে জটিলতা দেখা দেয় এবং মনোমালিন্যের সৃষ্টি হয় যে তুমি কেন আমার কাজটা আগে করনি। তখন সে বলে যে স্যার কি করব, বড় স্যার তো এরকম আদেশ দিয়েছে, বড় স্যারের কথাই আগে শুনতে হয়, তাই না? এই জন্য একজন কর্মীর আদেশদাতা হবে কয়জন? একজন। যদি 2 জন থাকে তাহলে দ্বৈত অধীনতার সৃষ্টি হয়। এই দ্বৈত অধীনতা পরিহার করার জন্যই বলা হয়েছে আদেশের ঐক্যের নীতি। অর্থাৎ একজন কর্মী বস হবে একজন আদেশদাতা। একেই বলা হয় আদেশের ঐক্যের নীতি। আমি তোমাদের পয়েন্টগুলি আবার বলছি। সংগঠনের মূলনীতি, প্রথম হচ্ছে লক্ষ্যের নীতি, 2 নাম্বার দক্ষতার নীতি, 3 নাম্বার শ্রম বিভাজনের নীতি, 4 নাম্বার কাম্য পরিসরের নীতি, 5 নাম্বার জোড়াময় শিকলের নীতি, 6 দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি, কর্তৃত্ব দায়িত্ব সমতার নীতি, 7 8 হচ্ছে আদেশের ঐক্যের নীতি। আমার মনে হয় আমার পড়া তোমরা বুঝেছ। আর যদি না বুঝে থাকো আমাকে অবশ্যই তোমরা জানাবে, পরবর্তীতে আমি তোমাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা ভালো থাকবে। আল্লাহর রহমতে আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।